ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের লিটারেচারের আজকে কততম ক্লাস? তৃতীয় ক্লাস, তাই না? কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার। তো গত ক্লাসে আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো 8টা যুগের নাম ছিল, তাই না? 8টা যুগ ছিল না? জি স্যার। তো সর্বশেষ যে অংশটা, সর্বশেষে আমি বললাম যে ওই যে আমাদের ওল্ড, মিডল, রেনেসা, নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন আর পোস্ট মডার্ন। তো এখন দেখো, এই যে ভিক্টোরিয়ানের মধ্যে রানী ভিক্টোরিয়া মারা গেলেন, মারা যাওয়ার পরে কে ক্ষমতায় আসলেন? কে ক্ষমতায় এসেছেন? সপ্তম এডওয়ার্ড। সপ্তম এডওয়ার্ড। এবং তার নাম অনুসারে যুগের নামটা হয়ে গেল এডওয়ার্ডিয়ান পিরিয়ড। বলো, এডওয়ার্ড কত সাল থেকে কত সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন? 1901 থেকে 1910। 1910। হ্যাঁ, এডওয়ার্ড 1901 থেকে 1910 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এবং তার আমলে ভারতবর্ষে একটা আর এই ঐতিহাসিক সপ্তম এডওয়ার্ড বলা হয় কেন? আচ্ছা, সপ্তম এডওয়ার্ড বলা হয় কেন? ধরো, ওনার নাম কিন্তু সপ্তম এডওয়ার্ড না, ওনার নাম কিন্তু অন্যটা। তো ওনারা যখন ক্ষমতায় আরোহণ করেন তখন পরিচিত বিখ্যাত কোনো রাজার সাথে নেসবত সংশ্লিষ্টতা রেখে নামকরণ করেন। তুমি মনে রাখবা, একটু তুমি আমার সাথে খেয়াল করে দেখো, ওই যে আহ, মনে আছে কিনা, রানী এলিজাবেথের পরে একটু রিক্যাপ করো, রানী এলিজাবেথের পরে ক্ষমতায় কে এসেছিলেন? কেউ মনে করতে পারবা? কাজিন। জেমস। কাজিন না, দূর সম্পর্কের ভাগিনাটা কিনা হবে। হ্যাঁ, এখন মানে রানী এলিজাবেথের ফুফুর মেয়ের ছেলে। এই জেমসের পরে, শুনো, জেমসের পরে ক্ষমতায় আসছেন কে? চার্লস চার্লস। চার্লস কত নম্বর? সেকেন্ড। চার্লস সেকেন্ড ক্ষমতায় আসছে। ফিফথ স্যার, পঞ্চম। চার্লস ফার্স্ট, প্রথম চার্লস। তিনি তাকে যখন 1649 সালে তাকে যখন শিরশ্ছেদ করা হয়, তখন তার পুত্র কততম চার্লস? চার্লস দ্য সেকেন্ড। এই কোথায় এইট পাইছো কোথায়? রানী এলিজাবেথের বাবা না বলে হেনরি এইট। সরি স্যার, আমি ভুলে বলে ফেলছি। তার থেকে চার্লস দ্য সেকেন্ড কোথায় পালিয়ে আত্মরক্ষা করেন? ফ্রান্সের প্যারিসে। এরপরে এবার কেউ বলতে পারবে কিনা ওইখান থেকে শুরু করে আজ অবধি চার্লস নামে আর কোন রাজা ছিল কিনা? বর্তমানে তো স্যার আছে। কত নম্বর চার্লস? চার্লস দা সেকেন্ড, না চার্লস দা থার্ড। চার্লস দা থার্ড। চার্লস দা সেকেন্ড তো ওই যে ওই যুগেই পাইছো। এখন উনার নাম কি চার্লস দা থার্ড না, উনি নিজের নাম উনার নাম অনুসারে রেখেছেন চার্লস দা থার্ড। কারণ এর আগে আমরা দুইজন চার্লস পেয়েছিলাম। আমি কি বুঝাই দিতে পেরেছি তোমারে? উনার পরে যদি কোনো রানী আসেন, সে যদি ভিক্টোরিয়া নামকরণ করতে চায়, তাহলে তার নাম কি ভিক্টোরিয়া হবে না ভিক্টোরিয়া দা সেকেন্ড হবে? ভিক্টোরিয়া দা সেকেন্ড। এলিজাবেথ নামকরণ করতে চাইলে কত নম্বর এলিজাবেথ হবে? এলিজাবেথ দা সেকেন্ড। এলিজাবেথ দা সেকেন্ড মারা গেছে, আবার এলিজাবেথ দা সেকেন্ড হবে। স্যার আমার একটা প্রশ্ন। এলিজাবেথ দা সেকেন্ড হবে এরপরে রানী আসলে? স্যার ঘুরে গেলে শুধু নাম এগুলো রাখে, এত নাম দুনিয়ার মধ্যে। এগুলা দিয়ে মানে ধরো একজনের নাম হলো, ধরো ওই যে কন্ডোলিজা রাইস, ধরো ওনার নাম, এই নামটা দ্বারা পরিচিত হওয়া সহজ নাকি ভিক্টোরিয়া দা স্যার একটু সেকেন্ড? কম শোনা যায়। এই কি অন্যদের কথা বলো তো।
আমার সাউন্ড না ক্লিয়ার স্যার, কিনা? ঠিক আছে। এটা হচ্ছে কি স্যার, অনেকের মোবাইলে প্রবলেম। এখন আমি বলতে চাই না, কারণ কারো সমস্যা হয়তো আমার জন্য ভালো, আবার আমার জন্য ভালো, কারোর জন্য সমস্যা। কিন্তু আমি আমি বলি, আসলে আমি আবার কপির এখানে এখন এনে কথা বললে অনেকে বলছে আমার কান শেষ হয়ে যাচ্ছে, এই হলো পরিস্থিতি। হ্যাঁ, আমি কি এইভাবে না বলবো যাদের নেটওয়ার্ক ক্লিয়ার শুনতেছো? হ্যাঁ স্যার, এভাবেই দূরে বলেন। রেখে শুনলে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। স্যার আপনার কলারের মধ্যে যদি সেট আপ করে নিতে পারেন একটু বেটার হয়, কলারটা তাহলে অনেক মানে অনেক দূরে, অনেক দূরে। আচ্ছা, আমি এখানে রাখলাম, কিন্তু ওই আমার ইয়া ঠিক আছে। তোমরা হয়তো বাকি যারা আছে অন্যরা কি স্বাভাবিকভাবে শুনতেছো কিনা আমার এইভাবে কথা? জি আমরা স্যার, শুরু থেকে ভালো করে শুনতেছি। দুই একজন স্যার শুধু স্যার স্বাভাবিক শোনা যায়। আচ্ছা, তুমি যারা দুই একজন সমস্যা হচ্ছে, একজনও যদি আমার কথা স্পষ্ট শোনো তাহলে মনে রাখবা যে এভরিথিং ওকে, আমার সাউন্ড ঠিক আছে। দুই একজন বলো তো, একজনও যদি শুনতে পাও তাহলে আমি ঠিক আছি। হ্যাঁ, ওকে। স্যার এলিজাবেথ সেকেন্ড কে? এলিজাবেথ সেকেন্ড কয়েকদিন আগে মারা গেছেন, 2022 সালে। এই যে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় রানী ছিল, এই যে চার্লস ও দ্য জি থার্ড স্যার, আছে, sorry, sir। উনার মা। সব ভুলে গেছো? হ্যাঁ, ওকে নিয়ে অনেক মিম দেখছি যে দুনিয়া সব মরে যাবে, উনি মারা যাবে না। তাও এরপরে ভুলে গেছে উনার নাম, তাই না? উনিও ভারতবর্ষের রানী ছিলেন, জানো কিনা? 1956 সাল পর্যন্ত। কারণ 1952 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন নিয়মতান্ত্রিক ভাবে, সরি, 1947 সালের পরে একটা চুক্তি ছিল। 1956 সাল পর্যন্ত ব্রিটেনের রানী মানে নমিনাল হেড হিসেবে থাকবেন। তাহলে ফলে ভারতবর্ষের রানী হিসেবে, ভারত এবং পাকিস্তানের রানী হিসেবে কে ছিলেন বলো? ওই রানী এলিজাবেথ সেকেন্ড ছিলেন। কথা বুঝছো? ওকে। তার মানে স্যার নামটাই পদবিতে পরিণত হয়েছে পরবর্তীতে, তাই না? নামটা হলো ওই বিখ্যাত ব্যক্তির সাথে নাম, এবং শুধু এরা ইংরেজিতে এমনটা না। ধরো ওমর, ধরো আকবর, আকবর দা সেকেন্ড নামে কিন্তু দ্বিতীয় আকবর ইতিহাসে রাজা আছেন কিনা? জি স্যার। হম হ্যাঁ, ষষ্ঠ মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এরকম মানে এইভাবে আছেন। হ্যাঁ, ওকে। ওকে, এবার আমরা কোথায় বললাম? কোথায় যাব? কোথায় যাব না? রানী ভিক্টোরিয়া মারা গেলেন। গল্প শোনো, এই গল্পটা। রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে কে ক্ষমতা আসছেন? তার পুত্র এডওয়ার্ড, এবং সপ্তম এডওয়ার্ড। কেন সপ্তম আমি বুঝাইতে পারছি এখন। তিনি মারা গেলেন কত সালে? 1910। 1910 সালে। সালে। তিনি মারা যাওয়ার পরে, 1910 সালে মারা যাওয়ার পরে ক্ষমতায় আসছেন কে? পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ। তিনি 1911 সাল থেকে ক্ষমতায় ছিলেন, এবং তিনি মারা গেলেন কত সালে? 1936 সালে। 40। ও সরি, 36 সালে। বলো, 10 থেকে 36। কিন্তু মডার্নিজ আরো রয়ে গেছে কিনা? জি স্যার। 3 বছর। ওসমান। হ্যাঁ, এবার শোনো একটু, গভীর মনোযোগ। এবার শোনো একটু। পঞ্চম জর্জ যখন ক্ষমতায় আসছেন, আমি তোমার একটু শীটের দিকেও ইয়ে করি। পঞ্চম জর্জ যখন ক্ষমতায় আসছেন, তিনি আসার পরে তার আমলে কিন্তু ভারতবর্ষে তীব্র আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। মূলত কার বিরুদ্ধে বলো? ওই যে পঞ্চম জর্জের বিরুদ্ধে। তিনি এবার মারা গেছেন 1500 কত সালে যে বললে তোমরা? সরি, 1900 কত সালে মারা গেছেন? 36। 36 সালে। এবার একটু পড়ে শোনো, 1936 সালের 1936 সালের 20 জানুয়ারি না, পঞ্চম আরো জর্জের আরো আরো মৃত্যুর পর সাউন্ড রিফ্লেকশন হচ্ছে। আরেকজন ক্লিয়ার নেটওয়ার্কে পড়ো। 1936 সালের 20 জানুয়ারি পঞ্চম জর্জের মৃত্যুর পর তার পুত্র অষ্টম এডওয়ার্ড নাম ধারণ করে ব্রিটিশ কমনওয়েলথের সিংহাসন আরোহণ করেন। কিন্তু তিনি ফ্রান্সের ওয়ালিস নামে এক ডিভোর্সি মহিলার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে থাকায় গভীর তীব্র সম্পর্ক মানে বিতর্কের প্রেমে বুঝছো কিনা? গভীর সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিতর্কের ঝড় ওঠে। শেষ পর্যন্ত মাত্র 326 দিনের মাথায় ব্রিটিশ সিংহাসন ত্যাগ করে সারা পৃথিবীর প্রেমের ইতিহাসে
অনন্য নজির স্থাপন করে ফ্রান্সে গিয়ে ওয়ালিস সিম্পসনকে বিয়ে করে প্যারিসে বসবাস শুরু করেন। কথা কি বুঝতে ঐতিহাসিক পারছি? এই হুম। ঐতিহাসিক এই প্রেম কাহিনী নিয়ে 2005 সালে ইংল্যান্ডে ওয়ালিস এবং এডওয়ার্ড নামে একটি রোমান্টিক চলচ্চিত্র নির্মিত হয়। 1972 সালে এডওয়ার্ডের মৃত্যুর আগ পর্যন্ত তারা 36 বছরের সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন। যাই হোক, অষ্টম এডওয়ার্ড ক্ষমতা ছেড়ে দিলে তার ভাই বলো কতদিন পরে ক্ষমতা ছাড়ছেন? 326। 1 বছরেরও কম সময়, তাই না? হুম। তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার ভাই ষষ্ঠ জর্জ ক্ষমতায় আরোহণ করেন। ষষ্ঠ জর্জের শাসনামলেই ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পায়। রাজা ষষ্ঠ জর্জের কন্যা রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমান যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। আমার এখানে কারেকশন করার দরকার আছে কিনা এখন? জি স্যার, লাস্ট জি, এক্সাক্ট স্যার। ডেট যেটা। বর্তমান রাজা ষষ্ঠ জর্জের কন্যা রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি 2022 সালে মৃত্যুবরণ করার 22 না 23 মারা গেছে? 22 তো নাকি না 23? 23 ভুলে যাই। 22 মারা গেছেন, তাই না? স্যার এই শীটটা কোথায় পাবো? এই শীটটাও তো পাই যাবা, গ্রুপে পাই যাবা, দিয়ে দেবো। এগুলো সব তোমরা পাইবা। এলিজাবেথ মারা যাওয়ার পরে এখন ক্ষমতায় আসছেন কে বলো? তৃতীয় চার্লস। তো পড়াশোনা বন্ধ করে আমার দিকে তাকায় তাকায় বলো, ইংল্যান্ডের শাসনে রানী ভিক্টোরিয়া থেকে বলো। রানী ভিক্টোরিয়া 1832 না, মূলত উনি আসছিল 1836 সালে আর কি, কিন্তু ওই ভিক্টোরিয়া লিটারেচারটা 1932 সাল থেকে গণ্য হয়। ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান। তাহলে 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা গেছেন। ইংল্যান্ডের রাজা রানীদের ইতিহাস বলে ফেলো তো, ভিক্টোরিয়ান পিরিয়ড। ওকে, তারপরে ভিক্টোরিয়ার পরে কে আসছেন আরেকবার বলো? এডওয়ার্ড। কি? এডওয়ার্ড, সপ্তম এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1910 সাল পর্যন্ত। এরপরে কে আসছেন? পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ। ভারতবর্ষে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। ওকে, তিনি মারা গেছেন কত সালে? 1936। 1936 সালে মারা গেছেন। মারা যাওয়ার পরে ক্ষমতায় আসছেন কে? কিং চার্লস দ্য সেকেন্ড। কিং চার্লস দ্য সেকেন্ড। আচ্ছা, চার্লস দ্য সেকেন্ড ক্ষমতায় আসছে। এই হলো কথা। হ্যাঁ, কিং চার্লস বর্তমানে কত? কে বলতে পারবা? স্যার উনি মারা অষ্টম যান। জর্জ। হ্যাঁ, অষ্টম এডওয়ার্ড। এডওয়ার্ড, এই দেখো 1936 সালে যখন তিনি মারা যান তখন তার পুত্র ওই যে অষ্টম এডওয়ার্ড নাম ধারণ করে। বলো উনি কেন অষ্টম এডওয়ার্ড হইল, সপ্তম কেন হয় নাই? সপ্তম এডওয়ার্ড আগেই মারা গেল। সপ্তম ছিল তার দাদা। সপ্তম ছিল কি বলো? পঞ্চম জর্জের বাপ সপ্তম ছিল তার দাদা। এই ক্লিয়ার, বুঝতেছো কিনা? জি অতএব উনি স্যার, সপ্তম অষ্টম এডওয়ার্ড মারা যায়। নাম ধারণ করছেন, করার পরে তিনি ক্ষমতায় আসছেন। তাহলে তিনি ক্ষমতায় ছিলেন 32 বছর। কত বছর? 36 বছর। 326 দিন। 326 দিন ক্ষমতা থাকার পরে তার সাথে ইতালির ওয়ালিস। কোন দেশের ওয়ালিস? ইতালির ওয়ালিস। ইতালির না? মনোযোগ, কনফার্ম হয়ে বলতে হবে। ফ্রান্সের ওয়ালিস নামের এক ভার্জিন অবিবাহিত নারীর সাথে প্রেমের সম্পর্ক, ডিভোর্সি নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। মনোযোগ দিয়ে শোনো। তিনি সিদ্ধান্ত নিলেন ওই মেয়ের বিয়ে করবেন। মেয়ের না তো মহিলা। বলো যে ইংল্যান্ডের লোকেরা চরম ভাবে খেপে উঠলো, বললো কি সর্বনাশ, এগুলো কোনো কথা বলেন? ভারতের নরেন্দ্র মোদী যদি বলে যে আমি পাকিস্তানের ইমরান খানের সাবেক প্রেমিকা জেমিমা খানকে বিয়ে করব, এই কথা বললে ভারতের লোকেরা মেনে নেবে কিনা বলো? জীবনেও না স্যার। ভারত পাকিস্তান যেরকম চিরশত্রু, সারা বছরের পর বছর ইংল্যান্ড আর ফ্রান্স এরকম শত্রু ছিল। কি বলছি বলো বাংলায়? আমি ভারত পাকিস্তান যেরকম শত্রু, কার মধ্যে শত্রুতা ছিল? ইংল্যান্ড আর ফ্রান্স। কেমনি শত্রুতা ছিল জানো কিনা? একটু শোনানো ইতিহাস।
ইংল্যান্ড, এদিকে তাকাও, ইংল্যান্ডের লোকেরা নরম্যানরা গিয়ে ইংল্যান্ড দখল করছিল 1066, এটাকে বলা হয় নরম্যান অ্যাটাক। কথা বুঝতেছো কিনা? এরপর জি স্যার। থেকে যুদ্ধ বিগ্রহ কেমনে শুরু হয়েছে দেখো। ফ্রান্সের রাজা, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম ফ্রান্সের সিংহাসন দাবি করে বসছে। পরবর্তীতে যুদ্ধ হয়েছে 100 ইয়ার ওয়ার। বলো কত বছর ব্যাপী যুদ্ধ? 100 100 বছর। এক 100 years রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। ধর্মযুদ্ধ। এটার নাম না ধর্মযুদ্ধ না, 100 ইয়ার ওয়ার ধর্মযুদ্ধ না। এরপর হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, 7 ইয়ার ওয়ার। এরপরে বিখ্যাত যুদ্ধ হলো ট্রাফালগার ওয়ার। ট্রাফালগার, বলো ট্রাফালগার যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছে? স্যার নেপোলিয়নের সাথে। নেপোলিয়নের সাথে হয়েছে? স্যার ফ্রান্সের সাথে স্যার ইংল্যান্ডের হয়েছে, কিন্তু নেতৃত্ব ছিল নেপোলিয়ন। এরপরে এরপরে সবচেয়ে বিখ্যাত যুদ্ধ যেটা হয়েছে, বেলজিয়াম ছিল বাফার স্টেট। কোন দেশ? যুদ্ধটার নাম কি? বেলজিয়াম। স্যার বেলজিয়াম, ওয়াল্টার যুদ্ধ। হ্যাঁ, ওয়াটারলুর যুদ্ধ Yes, sir. বেলজিয়ামে হয়েছে। বেলজিয়াম হলো তৃতীয় দেশ, ওইখানে যুদ্ধটা হয়েছে। তাহলে এই ওয়াটারলুর যুদ্ধ সেখানে। এবং দেখো এদিকে তাকাও, ম্যাপের দিকে তাকাই, এই যে দেখতেছো, এই হলো আমাদের জার্মানি, সরি এই হলো ইংল্যান্ড, তো এই হলো ফ্রান্স। শত্রু রাষ্ট্র নাকি সারা জীবন কি শত্রুতা ছিল না মিত্রতা ছিল? শত্রুতা। সবসময় যুদ্ধের পর যুদ্ধ কাটাইছে, যুদ্ধে যুদ্ধে তারা জীবন পার করছে। এবার বলো ইংল্যান্ড শুনো, আমেরিকা কাদের দখলে ছিল? ইংল্যান্ডের দখলে। ইংল্যান্ডের দখলে ছিল, হ্যাঁ তাই তো, ভালো কথা। 1776 সালে, কত সালে? 69। আমেরিকা ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে 4 জুলাই। কয়েক বছর যুদ্ধ করার পরে ইংরেজদের কাছে মাইটার খাইয়া বললো যে সর্বনাশ, আর লাগবে না যুদ্ধ, ফিসাবিল্লাহ, যা মারা গেছে গেছেই, আমরা আমরা ইংল্যান্ডের সাথে থাকবো, এমন একটা সিদ্ধান্তে প্রায় উপনীত হতে যাচ্ছিলেন। না ফ্রান্স স্যার। কথা শোনো না আগে, কারণ প্রচুর ভাবে অনেক ভাবে, কারণ 1776 সালে কি স্বাধীনতা লাভ করে ফেলছিল? না স্যার, কত সালে? 79 সালে। 83। স্যার 83-তে স্যার ওটা হয়, চুক্তি হয়, 4টে চুক্তি। হ্যাঁ সেই তো, মানে ফাইনালি 83-তে তুমি ধরবা। আচ্ছা, প্রথম দিকে যখন পিছু হটছিল, তখন আমারে বলো আমেরিকাকে এসে সাহস জুগিয়েছে কে? ফ্রান্স স্যার। তাহলে উত্তর হলো ফ্রান্সের প্রত্যক্ষ সহায়তায়। এখন যেমন ইসরায়েলরা এসে মানে যোগান দিতেছে কে বলো? যুক্তরাষ্ট্র, তাই না? ঠিক ফ্রান্সের প্রত্যক্ষ সহায়তায় আমেরিকা কার বিরুদ্ধে জয়লাভ করলো? ব্রিটিশ। এবং ইংল্যান্ড। ভালোবাসা, হ্যাঁ, ব্রিটিশে বলে জয়লাভ করছে। ব্রিটিশদের বিরুদ্ধে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকা জয়লাভ করছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপরে আমার বলো এই ভালোবাসার নিদর্শন হিসাবে ফ্রান্স আবার 100 বছর পরে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি ইংল্যান্ডকে দান করে। কাকে দান করে? আমেরিকাকে। আমেরিকাকে দান করে। আমেরিকাকে। তাহলে এই হলো বন্ধুর, ওই যে বন্ধুর বন্ধু শত্রু, শত্রু বন্ধু, মানে বন্ধুর শত্রু শত্রু, এরকম আর কি। তাহলে এই যে এই দেখছো, এই বন্ধুর শত্রু, এই যে বন্ধু, এই যে তারা, এই যে শত্রু, দেখছো কিনা দৃঢ় শত্রু রাষ্ট্র, দেখো প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু কি করছে বলো, এখানে এসে যুদ্ধ করছে, এখানে এসে।
আরো একটা মজার বিষয় হলো এই 1776 সাল তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স এমন উদারভাবে নিজেকে উম, সহযোগিতা করছে, নিজেকে বিলাই দিছে। এর কয়েকদিন পরেই এর প্রভাব প্রচন্ড ভাবে পড়ে এবং ফলে এর অন্যতম ফরাসি বিপ্লবের এটা একটা অন্য কারণ ছিল, প্রায় রাজকোষ প্রায় খালি হয়ে গেছিল। এর কিছুদিন পরেই ফরাসি বিপ্লব হয়। তাহলে ইংল্যান্ড আর ফ্রান্স কি বন্ধু রাষ্ট্র বুঝলা, নাকি বছর বছর শতাব্দীর পর শতাব্দী তাদের মধ্যে শত্রুতা বৈরিতা ছিল? কথা কি ক্লিয়ার? ফলে ফলে আমরা যে পড়লাম, ওই যে কি পড়ছো না, পড়ছিলা তুমি ফ্রান্সে, এই যে ইংল্যান্ডের রাজার অষ্টম এডওয়ার্ড ওয়াইলিস সিম্পসন কে বিয়ে করবেন, ইংল্যান্ডের লোকেরা তাকে হাসি মুখে মানার কোনো সুযোগ ছিল কিনা? না। কথা কি ক্লিয়ার? চিরবৈরী দেশ। ফলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 3টা পরামর্শ দিচ্ছেন রাজাকে, বললেন যে আপনি 3টা। 1 নম্বর হলো তাকে ভুলে যান, ওকে। 2 নম্বর হলো ইংল্যান্ডের যারে চান তার আপনি বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইংল্যান্ডের সব যে কোনো নারী মেয়েকে আপনি চান আপনি। আর তৃতীয়ত হলো মানে প্রথম তারে ভুলে ইংল্যান্ডে করেন। দ্বিতীয় এটা হলো প্রথম অপশন, আপনি ওনাকে ভুলে যান, ভুলে কি করেন বলো, কাকে বিয়ে করেন? ইংল্যান্ডের যারে চান আপনি তারে বিয়ে করেন। 2 নম্বর অপশন হলো যদি আপনি মনে করেন যে জনরোষ সামলাইতে পারবেন, তাহলে ওয়াইলি সিম্পসনকে বিয়ে করেন এবং রাজা থাকেন। 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো আপনি যদি চান যে ওয়াইলিসকেই বিয়ে করবেন, তাহলে আপনি সিংহাসন ছেড়ে দেন। এই প্রস্তাবটা কে দিছে? প্রধানমন্ত্রী। ইংল্যান্ডে কি শুধু গণতন্ত্রই আছে, নাকি গণতন্ত্র রাজতন্ত্র দুইটাই আছে? দুটোই আছে স্যার। দুইটাই আছে। দুইটাই আছে স্যার। একটা একবার মারামারি লেগে রাজারে বাইরে ফেলছিল, আছে কিনা গল্পগুলা? হ্যাঁ স্যার, ওই যে পালাই গেছে জি পরে। স্যার। ওকে, মিউট মিউট প্লিজ প্লিজ। কেউ এই যে দেখো লাজু আক্তার, লাজু লাজু লাল দাগ থাকলে বলা হয় মিউট। তারপরে কোথায় ছিল, এই হয়ে গেল। তাহলে তিনি পৃথিবীর প্রেমকে জয়ী করলেন, অসংখ্য নরনারীর কপোত কপতির দৃষ্টান্ত হয়ে তিনি সিংহাসন, প্রেমের কারণে কি সিংহাসন ত্যাগ করেন? রাজ সিংহাসন। রাজ সিংহাসন ত্যাগ করছেন। তাহলে প্রেমের কারণে সিংহাসন ত্যাগ করেছেন একজন ইংরেজ রাজা, উনার নাম অষ্টম জর্জ। বলো উনার নাম কি? এডওয়ার্ড। অষ্টম এডওয়ার্ড, আশা করি মাথায় থাকবে। অষ্টম এডওয়ার্ড 1 বছর পরে সিংহাসন ত্যাগ করে চলে গেলেন ফ্রান্সে। এবার বলো তার ছোট ভাই, কার ছোট ভাই? অষ্টম এডওয়ার্ডের ছোট ভাই। অষ্টম এডওয়ার্ডের ছোট ভাই। তার পুত্র কেন আসে নাই? কারণ তার পুত্র তো ছিল না, সে বিয়ের জন্য ঘোষণা আছে। তারপরে ছোট ভাই জর্জ নাম ধারণ করে আসছে, বলো কত নম্বর জর্জ? ষষ্ঠ। ষষ্ঠ, কারণ তার বাপ ছিল 5ম জর্জ। ষষ্ঠ জর্জ নাম ধারণ করে ইংল্যান্ডের ক্ষমতায় আসেন। তিনি ভাষা আন্দোলনে ভাষা শহীদ হিসেবে মারা যান, নাকি 1952 সালে মারা গেছেন? বুঝছো কিনা? বাংলাদেশে যখন ভাষা আন্দোলন চলতেছে সেই বছর কে মারা গেছেন বলো? তাহলে 37 সাল থেকে 52 সাল পর্যন্ত। ওকে, তার আমলে তাহলে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও তার আমলে হয়, এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কার আমলে বলো? ষষ্ঠ জর্জ। তারপরে উনার কন্যার নাম কি? এলিজাবেথ। 52 সাল থেকে 2022, 70 বছরের রাজত্ব। পৃথিবীর ইংল্যান্ডের ইতিহাসে দীর্ঘ সময়ের রানী ছিলেন। নাম কি? রানী এলিজাবেথ দ্য সেকেন্ড। উনার পুত্রের নাম কি? উনার পুত্রের নাম কি? চার্লস।
3. ক্লিয়ার? তো ওকে, আমরা আজকে চলে যাই আমাদের লেকচার 2। নাম কি শোনো? এই হলো ইংল্যান্ড, এদিকে তাকাও। এই হলো লন্ডন। লন্ডন শহরটা দেখতে পাচ্ছ কিনা? লন্ডন দেখা যাচ্ছে? ইয়েস অর নো বলে, আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেছি কিনা? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। স্যার জি দেখা স্যার। যাচ্ছে। একজন কথা বলো, হ্যাঁ, একজন। এই লন্ডন থেকে যদি তুমি এই এই বরাবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিয়া একদম পুরা 112 মাইলের মতো রাস্তা আর কি যদি যাও, বুঝছো? তাইলে 105 মাইলের মতো রাস্তা একটা এলাকা পড়বে, শহর। এই শহরটার নাম স্ট্রেটফোর্ড আপন এভন। মনে রাখবা, দেয়ার আর 2 cities নেম স্ট্রেটফোর্ড ইন ইংল্যান্ড। বলো, ইংল্যান্ডে স্ট্রেটফোর্ড নামে কয়টা শহর আছে? 2টা। 2টা। একটা খুদ ইয়াতে আছে। কোথায় আছে বলো? লন্ডনে। একটা বিশাল লন্ডনেই একটা স্ট্রেটফোর্ড নামের একটু লন্ডনের কাছে 7-8 কিলোমিটার দূরে একটা স্ট্রেটফোর্ড নামের একটা শহর আছে। আরেকটা আছে স্ট্রেটফোর্ড আপন এভন। হোয়াট ইজ এভন? এভন মানে কি? নদীর একটা নাম নদীর স্যার। নাম। নদী। ওকে, নদীর নাম বললেই হবে না, তোমরা একটু স্যার শেক্সপিয়রের নাম আছে বার্ড অফ এভন। দেখো না, এই যে দেখো, একটু একটু দেখো, এভনটা দেখো। এরকম ছোট্ট একটা নদী। স্যার দেখতে অনেকটা বাংলাদেশের সুন্দরবন উপকূলের মতো। আরো একটা কাজ বলি, কুমিল্লার আমাদের গোমতী নদীটাও গোমতী নদীতে একটু প্রশস্ত হবে, এরকমই মেঘনা টেঘনা বা তার বা এরকম, তাই না? শাখা প্রশাখা নদীগুলোর মতো সুন্দরবনের যে অলিগলি নদীগুলো, তাই না? জি স্যার। হুম। এই যে এভন, যেমন ধরো বাংলাদেশে তুমি কপোতাক্ষ নদীর কথা বলতে পারো। কপোতাক্ষের কবি কে? মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত। এরপরে ধানসিঁড়িটির তীরেই বাংলায় হয়তো মানুষ নয়, ধানসিঁড়ি জীবনানন্দ জীবনানন্দ দাশ। দাশ, তাই না? নদীর সাথে একটা মিতালি আছে এই কবি সাহিত্যিকদের, তাই না? একটা মজার বিষয় তোমাদের বলি, এই যে বাড়িগুলো দেখতেছো না, বাড়িগুলো কিসের বলো? বাড়িগুলো কিসের? কিসের বাড়ি? কাঠের। মানে 100%। এই যে আমরা এখানে যে আমাদের যে বাসা, এখানে ধরো 99 বা 97 বা 95% বাড়ি অবশ্যই কাঠের। হতে পারে সব বাড়ি কাঠের, নট ইয়া। সেক্ষেত্রে বরিশাল ইজ দ্য পায়োনিয়ার। বরিশালে কিন্তু প্রচুর কাঠের দোতলা বাড়ি পাওয়া যায়, দেখছো তোমরা? স্যার বিক্রমপুরেও আছে। বিক্রমপুরে স্যার আছে, হ্যাঁ। মুন্সিগঞ্জ। এখানে যে এত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতেছো, সব মানে অবশ্যই কাঠের, 100%, অন্য কিছু না এখানে। আচ্ছা, কিন্তু দেখতে মনে হয় বিল্ডিং, বাইরে থেকে মনে হবে যে বিল্ডিং, আসলে বিল্ডিং না। ওকে, আমরা এই নিয়ে আরো পড়বো। তো
ইমাজিন, মানে শেক্সপিয়ার, আমি এই মনে করবো যে এত গল্প বলতেছেন কেন, মানে আমি বলছি আগে ধারণ করো, ইংল্যান্ডে যাও, আমরা নজরুলকে যেরকম উপলব্ধি করি শেক্সপিয়ারকে এরকম উপলব্ধি করার চেষ্টা করো। ইংল্যান্ড থেকে শুধু আমরা দেখছি যে ওই বরাবর রাস্তাটাতে গেলে উত্তর পশ্চিম দিকে গেলেই আমরা শেক্সপিয়ার বাড়িতে পাই। এই ঘুর ঘুর করতো ওই এভন নদীর তীরে, বুঝছো? এই জন্য তাকে বলা হয় বার্ড অফ এভন, এভনের চারণ কবি। আমরা পড়বো, সামনে লেখা আছে। তারপরে তাকে বলা হয় পয়েট অফ এভন বা বার্ড অফ এভন, এভনের চারণ কবি। অর্থাৎ এভন নদীর সাথে তার একটা অপূর্ব সম্পর্ক ছিল, এবং তিনি তার জীবদ্দশায় তিনি লন্ডনে গিয়েছেন বটে, কিন্তু লন্ডন থেকে আবার শেষ জীবনে মারা গেছেন তো 54 বছর বয়সে, 52 বছর শেষ হয়ে বা 53 বছর, 54তম বছর তার জীবনের শেষের বছরগুলো তিনি আবার এভন নদীর তীরে এসে কাটাইছেন। মানে নদীর সাথে তার একটা প্রিয় সখ্যতা ছিল। স্যার তো কুমিল্লা কোথায় বাসা আপনার? হ্যাঁ 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 হ্যাঁ, গুমতি নদীর পার কোথায় বাসা স্যার? কুমিল্লা গুমতি কোথায় নদীর, বাসা? হ্যাঁ গুমতিতে এই যে ক্যান্টনমেন্ট দিয়ে সামনে গেলেই হবে আমাদের গুরুচং। ক্যান্টনমেন্ট থেকে এই যে গুমতি স্যার নদীর আমার আলধুরা। আমার বাসা তো স্যার পালপাড়া। ও তাই নাকি? তাহলে তো আমরা কাছাকাছি। হ্যাঁ, আমাদের ফকির বাজার গেলেই হবে। ও আচ্ছা আচ্ছা, আমার নানুর বাড়ি আবার হচ্ছে দক্ষিণগাঁও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে কুমিল্লা মানে আমার ভালো লাগার জায়গা। কুমিল্লার আর মধ্যে আমার যে, মুরাদনগর। হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা, কুমিল্লা মানে একটা অন্যরকম রোমাঞ্চকর শব্দ। তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো, কিন্তু আমার কাছে কুমিল্লা মানেই হলো অন্য কিছু। জি স্যার, অলওয়েজ। আমার আমার সাথে একজন তর্ক দিছিল, একজন বললো যে, আমি বললাম যে উনি কুমিল্লা নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছেন, আমি বললাম যে আহ, আহ, শোনেন সাবধান, আপনি যে কবিরা গুনাহের কাজ করছেন, কুমিল্লা সদরে তো কোরআন শরীফে আছে, জানো কি না? বলে যে কি কোন? আমি বললাম যে কুমিল্লা ইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিলের দ্বিতীয় লাইন আছে না? ওকে। এটা বলে আপনারা কথা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে বলে যে কুমিল্লার এক লোকের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ এরকম এরকম করছে, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে। আমি বললাম যে পুষাই দেওয়ার জন্য দায়িত্বে আমি আছি, আমি আপনারা অনেক হেল্প করবো, ওই ক্ষত পুষাই দেওয়ার জন্য আমি প্রস্তুত, ঠিক আছে? তারপরে খারাপ বললেন না। ওকে, তাহলে বার্ড অফ এভন, এই যে গুমতি নদীর তীরে নজরুলের কিন্তু কবিতা আছে, গুমতি তীরে তীরে ওই যে আজও মধুর বাঁশরি বাজে, দেখবা যে এখানে গুমতির কথা বলা আছে। তাহলে তুমি একটা কথা স্পষ্টভাবে বুঝছো, কি বুঝলাম আমরা? যে তোমার এই নদী সাগর এগুলোর সাথে একটা কবিতার একটা মিতালি আছে, তাই না? এটা খুব ভালো সম্পর্ক থাকে। তাহলে স্ট্রেটফোর্ড আপন এভন, এভন নদীর তীরে আমরা শেক্সপিয়রকে পাইলাম। এরপরে ও শেয়ার করি না, হ্যাঁ শেয়ার না করে, এরপরে দেখো এই হলো এভন, হ্যাঁ দেখছো? এবার শেক্সপিয়র জন্মগ্রহণ করছেন কত তারিখ তারিখ এগুলো আমরা একটু পরে শুনি। শেক্সপিয়র যখন জন্মগ্রহণ করেন তখন এই যে এইটার নাম হলো ব্যাপটাইজ। আমরা কি জন্মগ্রহণ করলে মুসলিম কিনা? জন্মগ্রহণ করলে মুসলিম, কুল্লু উলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাত, একটা কথা বলা হয় যে প্রত্যেকেই সব ধর্মের উপর জন্মগ্রহণ করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি মুসলমান, নাকি সে স্বীকৃতি দিতে হবে বলো? মানে আছে না কালেবান, এগুলো স্বীকৃতি দেওয়া লাগবে না? স্বীকৃতি দেওয়া লাগবে কিনা বলো? জি তো স্যার। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেই খ্রিস্টান না, তাকে ব্যাপটাইজ করা হয়, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়, কিছু রীতি রেওয়াজ আছে, পানি টানিতে চুবাইয়া দেওয়া হয়। এটা তাকে ব্যাপটাইজ করা হয়েছিল কয় তারিখ সেটা নিয়ে বলবো। ব্যাপটিজম, তাহলে ব্যাপটিজম মানে হলো খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই কথাটা বুঝছো কিনা বলো? ব্যাখ্যা আমি পরে বলি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য জি স্যার। ওয়ার্ড জি ব্যাপটিজম? স্যার। ব্যাপটিজম মানে হলো ব্যাপটাইজ জি করা স্যার। খ্রিস্টান ধর্মে। ব্যাপটিস্ট চার্চ আছে না, এই আর কি। হ্যাঁ, ওকে ওকে। তো উইলিয়াম শেক্সপিয়র তিনি জন্মগ্রহণ করেছেন 1564 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1616 সালে, 1616। রানী এলিজাবেথ ক্ষমতায় আসার কত বছর পরে এলিজাবেথ জন্মগ্রহণ করলেন? 4 বছর। না, 58 সালে ক্ষমতায় আসলে 64 সালে যদি তিনি জন্মগ্রহণ করেন তাহলে কত বছর পরে? 6 বছর।
তিনি মারা গেলেন রানী এলিজাবেথ মারা যাওয়ার 13 বছর পরে। 52 বছর বয়সে মারা গেছেন। আমি বলছি যে 52 বছর বয়সে, কিন্তু শেষের 2 বছরটা তিনি ইয়াতেই ছিলেন, মানে ব্যাপকভাবে স্ট্রেটফোর্ড আপন এভন। বার্থ প্লেস স্ট্রেটফোর্ড আপন এভন। আমি কি তোমাদেরকে স্ট্রেটফোর্ড আপন এভনের বুঝাইতে পারছি? এভন একটা নদীর নাম, ক্লিয়ার? জি স্যার। তিনি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড তাকে আমরা বলি, মুকুটবিহীন সম্রাট, কিং উইদাউট ক্রাউন, তার মাথায় মুকুট নাই কিন্তু সবার মাথায় তিনি অবস্থান করেন। শেক্সপিয়রের নাম যে আমরা কবে কোথায় শুনছি তা আমরা ভুলে গেছি, কিন্তু আমার সাবজেক্ট ইংলিশ ছিল না, যেই সাবজেক্টই হোক না কেন শেক্সপিয়রকে আমরা আগে থেকেই চিনতাম। বার্ড অফ এভন, কেন এভনের চারণ কবি বলা হয় তাও কি আমি বুঝতে পারছি কিনা? জি স্যার। প্রথম ক্লাসে আমি বলছিলাম উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার। পয়েট অফ হিউম্যান নেচার, এটা কি কোন একটা ক্লাসে বলছিলাম? ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার। আর জি স্যার, উইলিয়াম কোথায় বলছিলাম দেখি? প্রথম ক্লাসে বলছিলাম একদম নাকি তোমার? ফার্স্ট ক্লাসে স্যার বলছিলেন ফার্স্ট লিটারেচারে। ক্লাসে বলছিলাম, হ্যাঁ। গ্রামার গ্রামার ক্লাসে বলছিলেন। গ্রামার ক্লাসে নাকি লিটারেচার প্রথম ক্লাসে বলছিলাম, কোনটা ভুলে গেছি। গ্রামার ক্লাসে বলছিলেন একদিন স্যার। হুম, তাহলে তিনি হলো পয়েট। প্রথম ক্লাসে কি কথাটা রিপিট করছিলাম মনে নেই আমার। তাহলে উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির কবি। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন পয়েট অফ নেচার, প্রকৃতির কবি। ডক্টর স্যামুয়েল জনসন, এই যে স্যামুয়েল জনসনের নাম তো শুনছো নাকি? জি ওই স্যার, যে স্যার 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 লেক্সিকোগ্রাফার, হ্যাঁ, ওকে। ডক্টর স্যামুয়েল জনসন একটা বই লিখছেন, বইটার নাম হলো প্রিফেস টু শেক্সপিয়র, শেক্সপিয়রের ভূমিকা। বলো বইয়ের নাম কি? প্রিফেস টু শেক্সপিয়র। প্রিফেস টু শেক্সপিয়র। সেই গ্রন্থে উইলিয়াম শেক্সপিয়রকে ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন হি ইজ দ্য পয়েট অফ হিউম্যান নেচার। তাহলে মাই কোশ্চেন, হি ইজ পয়েট অফ নেচার অর পয়েট অফ হিউম্যান নেচার? হিউম্যান নেচার। পরিষ্কার সহজ বাংলায় বলবা যে পয়েট অফ নেচার আর হিউম্যান নেচারের মধ্যে পার্থক্য কি? পয়েট অফ নেচার হলো প্রকৃতি দেখে মন ভালো হয়ে গেছে, এটা হলো পয়েট অফ নেচার। প্রকৃতি দেখলে একটা প্রকৃতির একটা প্রভাব কিন্তু মনের মধ্যে আছেই। আকাশ মেঘাচ্ছন্ন থাকা আর রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সোনালী দিন, দুইটার প্রভাব কি তোমার মনের মধ্যে পড়ে না? জি স্যার। অন্ধকার, বিদ্যুৎ চলে যাওয়ার পরে যে ভৌতিক পরিবেশ আর বিদ্যুৎ আসার পরে কি দুইটা কোনোই তোমার মনের উপর প্রভাব পড়ে না? অবশ্যই পড়ে। নেচার, নেচার হ্যাজ এ হিলিং, তিনি বলছেন যে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু দ্য। তাহলে প্রকৃতি দ্বারা প্রভাবিত ছিলেন, এটা হলো কি বলো ওয়ার্ডসওয়ার্থ। আর উইলিয়াম শেক্সপিয়র পয়েট অফ হিউম্যান নেচার, অর্থাৎ আমি আগে বলেছি আবার বললাম যে তিনি যত চরিত্র নিয়ে এসেছেন, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, রোমিও এন্ড জুলিয়েট, অ্যান্টোনিও এন্ড ক্লিওপেট্রা, কেউই 400 বছর পূর্বে ইংল্যান্ড, ইতালি, ডেনমার্ক, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড এই কোন দেশের ব্যক্তি চরিত্র নন। তিনি সকল যুগের সব মানুষের মনের প্রতিমূর্তি, অর্থাৎ এভরি মডার্ন ম্যান ইজ আ হ্যামলেট। প্রত্যেকের ভিতরেই হ্যামলেট আছে, প্রত্যেকেই আমরা লেডি ম্যাকবেথের মতো উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী। এই সব মানে প্রতিমূর্তিগুলো আমাদের মনের মধ্যে আছে, এজন্য তাকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার। বাবার নাম জন শেক্সপিয়র, মায়ের নাম মেরি আর্ডেন শেক্সপিয়র। আর্ডেন নামের একটা বনও তিনি রাখছেন শেক্সপিয়র। ওকে। ওয়াইফের নাম ছিল, ওয়াইফের নাম হলো অ্যান হাথওয়ে। বলো নাম কি? অ্যান হ্যাথওয়ে। she was 8 years senior to শেক্সপিয়র। শেক্সপিয়রের 8 বছরের বড়। কিন্তু মাথায় রাখতে হবে শেক্সপিয়র পড়তে গিয়ে এরকম বড় আপুর দিকে নজর দেয়া যাবে কি যাবে না? যাবে না, যাবে না। সাবধান। রেফারেন্স সে বলে যে সাহিত্য পড়াইছেন, সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে বড় আপুকে বিয়ের প্রপোজাল দিছো। দেয়া যেতে পারে কিন্তু উচিত না। কেন উচিত না? একদিন ক্লাসে বলছিলাম, গ্রামারের ক্লাসে। আমাদের স্লোগানটা কি বলো? সেম এজ সেম এজ বিয়া করা যাবে না। সেম এজ নো ম্যারেজ।
অফকোর্স, বলো সবাই। সেম এজ খাতার উপরে যারা লিখো না এখনো লিখে রাখো। সেম এজ। দেখো তো, ডাকো তো, কে ডিস্টার্ব করতেছে? কে? দাঁড়া, আমি ইয়ে করতেছি। সেম এজ নো ম্যারেজ। তাহলে অবশ্যই এটা করো না। আমরা যদিও ইংরেজি সাহিত্যে কয়েকজন যুগলকে পারবো আমরা, যেমন ধরো নেপোলিয়ন কিন্তু সিনিয়র বিয়ে করছেন, তারপরে আর কে সিনিয়র বিয়ে করছেন? উইলিয়াম শেক্সপিয়ার সিনিয়র বিয়ে করছেন, রবার্ট ব্রাউনিং এর স্ত্রী তার চেয়ে বয়সে বড় ছিল, এরকম কয়েকজন আছে। কিন্তু তার তবুও আমরা কি করবো না বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ট্রাই টু অ্যাভয়েড মেরি, কি বলো, সেম এজ অর কি বলো? সিনিয়র। ওকে, তারপরে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হুম, স্যার আমি একটা পরিসংখ্যান দেখলাম স্যার, জাপানে 70 লক্ষ নারী বেশি, আমেরিকা প্রায় 1 কোটি বেশি, বাংলাদেশে প্রায় 5 লক্ষ বেশি। তো একজন পুরুষ যদি একাধিক বিয়ে না করে, বড় ছোট মিলে দিলে, তাহলে স্যার এইসব নারীদের কি হবে যদি বিয়ে না করে আর কি? সেক্ষেত্রে তো স্যার ডিগনিটি দেওয়ার জন্য তো অবশ্যই এই বড়দেরও মাঝে মাঝে করতে হয়। আমাদের দেশে না ইদানিং দিচ্ছে যে মানে সেকেন্ড ম্যারেজের একটা কিছু কিছু অনেকেই খুব জোয়ার তুলে ফেলছেন। আমার কাছে মনে হয় যে এগুলা ওনার পরিবারের দিকে তাকিয়ে দেখো, এগুলা মনে হয় যে হয়তো অপ্রাসঙ্গিক বিষয়। কারণ আমার কাছে মনে হয় আর কি, যদি কেউ থাকে সৌদি আরব টৌদি আরবের মধ্যে, এগুলো খুব সহজ। কারণ এখানে ওই একজন নারীদেরকে ভরণ পোষণ সবকিছু দেওয়ার পরেও বাংলাদেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন, আমরা তো দিনে হ্যান্ড টু মাউথ অধিকাংশই, এরপরেও তার সবকিছু পূরণ করার পরে দ্বিতীয় বিয়ে অনেক কঠিন আসলে। চাইলে করো না, দ্বিতীয় বিয়ে করো, করে জানাই আমারে, বলা না সহজ। স্যার, অবিবাহিত অবস্থায় না বলতেছি আর কি, তোমার না অবিবাহিত অবস্থায় অনেক বিয়ে তুমি করতে পারো চাইলে, মানে অনেক ঘোষণা দিতে পারো, কিন্তু বিয়ে করার পরে এটা আসলে সহজ কাজ না। হ্যাঁ? এবং চিন্তা করা অনেক কঠিন। এরপরে আরো বহুত কাচাল আছে। একটা প্রবাদ আছে, যদি তার কাউরে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে। ধরো আমি চিন্তা করলাম, তাহলে একটা বাচ্চা কাচ্চারা কিন্তু খুব হাইলি ইয়ে হবে, এদের উপর একটা চরম ভাবে প্রভাব পড়বে। কনসেন্ট্রেশন, আমি যে ওদেরকে যে কনসেন্ট্রেশন দিতেছি, এই কনসেন্ট্রেশনের ব্রেক হবে। এরপরে আমাদের না স্যার, বাঙালি সামাজিক কাঠামোটা না একক বিয়ের উপরেই বেশি তোমার সৌন্দর্য। ধরো তুমিও নিশ্চয়ই চাইবে না আমার বোনের হাজবেন্ড অথবা আমার কন্যার জামাই একাধিক বিয়ে করুক। আদৌ কি চাইবা কিনা এটা? কখনোই না স্যার। এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, নিজের বোনকেও আমি চাই না, নিজের মেয়েকেও যেহেতু চাই না, অতএব আমি কেন চাচ্ছি? ওকে, তো এবার আসো। তো শেক্সপিয়র শেক্সপিয়র এত করলাম, ওয়াই ইজ শেক্সপিয়র স্যার ফেমাস ফর? বেশিরভাগ কবি সাহিত্যিকদের মধ্যেই কি স্যার এই মানে বড় বড় বিয়ে বা বড়দের নিজেদের তুলনায় বড় বিয়ে কিংবা বিধবা বা অন্য নারীর প্রতি আসক্তিটা একটু বেশি থাকে, তাই না? কবির মন একটু দুর্বল, একটু কোমল, হয়তো এরকম থাকতে পারে, এবং তাই হয় আর বাংলাদেশের নজরুল রবীন্দ্র তাদের ক্ষেত্রে তো একই ঘটনা ঘটেছে। সবার ক্ষেত্রেই। এই জন্য তো ওনারা কবি। এত মন নরম না হইলে কি কবি হতে পারেন? ফলে এরকম, এটা অস্বাভাবিক। স্যার ওনারা কিন্তু প্রেমে প্রশ্ন দাঁড়াও, করতেন। শেক্সপিয়র এবার কয়টা, এবার বলো শেক্সপিয়র কেন বিখ্যাত? শেক্সপিয়র বিখ্যাত 3টা কাজের জন্য। ওই যে নাটক এবং সনেটের জন্য। তিনি নাটক লিখেছেন কয়টা? কেউ বলেন 36, কেউ বলেন 37, কেউ বলেন 38, আমরা মতান্তরে নাওয়াত দিয়ে বাদে বলি 37টা। কেউ বলছেন যে একটা লেখা হারাই ফেলছেন, কেউ 40টাও বলছেন। However, 37 is well known. 145 সনেট লিখছেন, 154টা সনেট লিখছেন, 3 লং ন্যারেটিভ পোয়েম লিখছেন, ওইগুলো গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবা যে জ্যাকোবিয়ান পিরিয়ডে অনেক গুরুত্বপূর্ণ নাটক তিনি লিখেছেন, কিন্তু আমরা তাকে এলিজাবেথান পিরিয়ডে নাট্যকারী বলি। কেন? কারণ এলিজাবেথ না থাকলে আমরা শেক্সপিয়রকে খুঁজে পেতাম না। আমি কি কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার। প্রথম মৌলিক নাটক হেনরি সিক্স নামের একটা নাটক লেখা হয় একটু, তবে নাটকে ক্রিস্টোফার মার্লোর ব্যাপক প্রভাব ছিল। এখন একটু কথা শুনতে হবে।
একটু গল্প আমার কাছে শুনতে হবে। ক্রিস্টোফার মার্লো আর হলো উইলিয়াম শেক্সপিয়র, কে বড়? আমরা এই যুগে দুইজন কবি আছেন, মনে রাখবে। এলিজাবেথন পিরিয়ডের প্রাণ পুরুষ যিনি একদম গুরু, তার নাম হলো ক্রিস্টোফার মার্লো। বলো নামটা কি ওনার? ক্রিস্টোফার মার্লো। সুপার মার্লো। উইলিয়াম শেক্সপিয়রের উত্থানের গল্পটা একটু শোনো, মনোযোগ। এগুলো বই পড়ে শুনবো না, এগুলো শীত পড়লে তো তুমি সবই পাইবা। এই গল্পের জন্য লিটারেচার ক্লাস। উইলিয়াম শেক্সপিয়রের বয়স হলো 18। বলো কত বছর? 18। তার বন্ধু ক্রিস্টোফার, মানে তার সমসাময়িক আরেকটা ওই সময়ের একটা ছেলের নামও ক্রিস্টোফার মারলো, তার বয়স 18। 18 বছর বয়সে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। 21 বছর বয়সে তিনি গ্রাজুয়েট হয়ে গেলেন। হইয়া তিনি ইংল্যান্ডে আইসা মঞ্চ কাঁপাচ্ছেন, কালজয়ী নাটক লিখছেন। নাম উনার ক্রিস্টোফার মার্লো। চিনতে পারছো? জি স্যার। 18 বছর বয়সে সিরাজগঞ্জে, কোন গঞ্জে? স্ট্যাফোর্ড আপন। স্টেটফোর্ড আপন। একেবারে ঢাকা থেকে সিরাজগঞ্জ অথবা ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব। একটা অজপাড়া গায়ে গুমতি নদীর পারে তথা এভন নদীর তীরে জন্মগ্রহণ করলেন উইলিয়াম শেক্সপিয়র। পড়াশোনা করছেন কি করছেন এগুলো কোনো খোঁজ খবর টবর নাই। কেউ বলছেন 8 পর্যন্ত গেছে, আদৌ গেছে কতটুকু কিছু যায় না, ভালো জানা যায় না। 18 বছর বয়সে তিনি তিনি তার বাবা কিন্তু কসাই ছিল। কসাই বুঝছো কিনা? মাংস তিনি কাটতো দুইটা আর কি। মতামত, মাংস কাটতো, আবার তিনি কখনো ওই কার্পেন্টার, মানে যে ওই যে কি রাজমিস্ত্রি, মিস্ত্রি টিস্ত্রি ছিল আর কি, কাঠমিস্ত্রির মতো। তো গরুর গোস্ত, শুকরের গোস্ত টোস্ত যদি কখনো ইয়ে করতো, যদি উদ্বৃত্ত থাকতো, সেই মাংসের উদ্বৃত্ত অংশটা প্রিয় কিছু মানুষকে বিলাই দিত। এর মধ্যে একজন তার আঙ্কেল ছিল, তার বাবার বন্ধুর বাসায়, তার বাবা তার বন্ধুর বাড়িতেও পাঠাতেন আর কি, বুঝছো? শেক্সপিয়রের বাবার বন্ধু। এই পোটলাটা আছে না, মাংসের যে প্যাকেটটা, এটা নিয়ে দিয়ে আসতো কে বলো? শেক্সপিয়ার। শেক্সপিয়র। ক্রিস্টোফার মার্লো। নো, ক্রিস্টোফার মার্লো তো বলতেছি ইউনিভার্সিটিতে পড়া নাটক লিখতেছে, আর এখন তো আমি চলে আসছি উইলিয়াম শেক্সপিয়রের বাড়িতে। শুনতেছো কিনা, বুঝতেছো? উইলিয়াম বলতেছে। শেক্সপিয়রের বাবা ওই মাংস জবাই করার পরে মাংস বিক্রি করলে আরো কিছু যেটা থাকে এটা নিয়ে বিক্রি করে কে? এটা নিয়ে দিয়ে আসে শেক্সপিয়ারে। শেক্সপিয়র কার বাড়িতে দিয়ে আসে? ওই যে তার বাবার বন্ধুর বাড়িতে। ওইখানে দিয়ে যে ধরো ওইখানে দরজা দরজা নক করলে দরজাটা খুলতো এনি আপু। কি আপু বলো? এনি আপু। এই যে এই এনি আপু, এই এনি আপু, বুঝছো কিনা? জি স্যার। তারপরে ঘটনা, এই এনি আপু ধীরে ধীরে আপুর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ধীরে সাথে কি বলো? এরপরে একবার যে মসজিদে হুজুরে যে বলতেছে, হুজুর তাড়াতাড়ি বিয়ে শাদী করাই দেন। বলছে, কি ঘটনা কি? হুজুর এত ঘটনা জানেন না, আগে বিয়ে শাদী করান দ্রুততম সময়ের মধ্যে। কোনো সারমন টারমন, এখানে খ্রিস্টানদের বিয়ের মধ্যে কিছু সারমন আছে, ঘোষণা টোষণা দিতে হয় যে বিয়ে হবে, কেউ আপত্তি টাপত্তি আছে কিনা এরকম। তারা হুড়া করে বিয়ে দিয়ে ফেলছেন। কেন বিয়ে দিচ্ছেন বুঝছো কিনা? She was expecting. বাংলায় পড়ে ফেলো চুপচাপ। Have you got the point? Yes, sir, I guessed it right. 22 বছর, 21 বছর বয়স, 18 থেকে 21। শেক্সপিয়র 3 বাচ্চার বাপ। 21 বছর বয়সী দুইজন ব্যক্তির আমি বায়োগ্রাফি বর্ণনা করলাম গল্পচ্ছলে। একজন ক্রিস্টোফার মার্লো, একজন উইলিয়াম শেক্সপিয়র। একজন 21 বছর বয়সে লন্ডনের বিখ্যাত নাট্যকার, আর একজন 21 বছর বয়সে 3 বাচ্চার বাপ। ক্লিয়ার? শুনতেছো কিনা? স্যার। এখন মনে হচ্ছে হারি সব ছাইরা তিনি চলে আসতেছেন। দেখো এই যে দেখো, বলে যে না আর ভালো লাগে না, এই গ্রাম ছেড়ে সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছে।
হইয়া তোমার কি করলো, সিরাজগঞ্জ থেকে রওনা হইয়া তোমার কোন জায়গায় আসতেছে দেখো তো একটু, কোন জায়গায় আসতেছে? ঢাকায় আসতেছে। লন্ডন। হ্যাঁ, লন্ডনে আসতেছেন। এই আসতে যে ওনার কিন্তু 6 মাস লাগছে, জানো কত কাহিনী। এই 6 মাসে এই যে একটা সরাইখানায় গেছিলেন, ওইখানে একজন রিসেপশনিস্ট ছিলেন নারী, ওই তার সাথে এই সরাইখানায় দেখা হয়েছে, সেখানে তিনি এক রাত থাকার কথা বলে থাকে গেছেন। কয় মাস জানো কিনা? মাত্র বলো কয় মাস? 6 মাস। 6 months। বাবা তোমার দরবার থেকে কেউ ফিরেন না, খালি হাতে। ওয়ারিশ একজন রেখে আসছেন এখানে। ওকে, ইংল্যান্ডে আসছেন। ইংল্যান্ডে এসে পৌঁছলেন। হোয়াট অ্যাডভেঞ্চার স্যার। দেখো, ইংল্যান্ডে আসছেন, দেখো উত্থানটা তুমি দেখো। আমি কিন্তু প্রত্যেকের বায়োগ্রাফি তো আর বলবো না, শেক্সপিয়ার নিয়ে খুব বেশি বেশি বলবো। আইসা দেখলেন, তিনি ইংল্যান্ডে আসছেন, আইসা দেখলেন এই চলিতেছে আনন্দ সিনেমা হলে, আর কোন কোন জায়গায় না, বলাকায়, ক্রিস্টোফার মার্লো পরিচালিত মুজিব, পড়ি কিনা, মুজিবের পড়ি কিনা, একটি জাতির রূপকার। একটি একটি জাতির জাতির উপকার। রূপকার চলিতেছে, ক্রিস্টোফার মার্লো পরিচালিত হই হই রই রই, হই হই কাণ্ড রই রই ব্যাপার, আছে না এগুলা? চলতেছে কি বলো, ওই যে ডক্টর ফস্টাস, টেম্বারলিন দ্য গ্রেট, জু অফ মাল্টা, এরকম চলতেছে। শেক্সপিয়র ওই নাটক দ্বারা প্রভাবিত হলেন। কি হয়েছেন বলো? প্রভাবিত। প্রভাবিত। প্রভাবিত হইলেন। মাথায় নিও, মনে মনে গোপনে গোপনে নাটক লিখছেন, বুঝছো? প্রথম, আচ্ছা, এরপরে শুনো, 29 বছর বয়স হলো। 29 বছর বয়স পর্যন্ত ইংল্যান্ডের লোকেরা কেউই শেক্সপিয়রকে চিনতেন না। বলো, 29 বছর বয়স পর্যন্ত শেক্সপিয়রের নাম কেউ জানতেন না। বলো কি বলছিল এটা? 20 বছর পর্যন্ত কেউ শেক্সপিয়রকে চিনতেন না। 29 বছর পর্যন্ত কেউ চিনত না। তারপরে 29 বছর বয়সে রহস্যজনক ভাবে ক্রিস্টোফার মার্লো, যিনি একটা নাটক লিখছেন, ডক্টর ফস্টাস লেখার কারণে তাকে রাজদরবারে ঢাকায় নিছে, আনা নেওয়া কয়েকবার করছে। জহির রায়হানের মতো উনার লাশ পরে পাওয়া গেছে, গুপ্ত হত্যা শিকার হয়েছে। আজও রহস্য। ডক্টর ক্রিস্টোফার মার্লো মারা যাওয়ার পর উইলিয়াম শেক্সপিয়র ইংল্যান্ডের নাট্য জগতের মঞ্চ দখল করেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, কে কাকে অনুসরণ করেছেন, ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়রকে নাকি শেক্সপিয়র ক্রিস্টোফার মার্লোকে? শেক্সপিয়র শেক্সপিয়র ক্রিস্টোফার মার্লো। শুধু শুধু অনুসরণ করে নাই, শুধু অনুসরণ করলে কথাটা ভুল হবে। অনুসরণ করতে গিয়ে এমন অনুসরণ করছেন, এমন অনুসরণই করছেন, তার একটা নাটকের মৌলিকত্ব বাতিল হয়েছে। লাইনটা পড়ে শোনো। এই নাটকে ক্রিস্টোফার মার্লোর বিপুল প্রভাব থাকায় অনেকে মনে করছে এটা কি শেক্সপিয়রের নাটক নাকি ক্রিস্টোফার মার্লোর নাটক। কথা ক্লিয়ার? আরেকটা জি স্যার। নাটক ঠিক আছে, আরেকটা নাটক ঠিক আছে, এটার নাম হলো, বলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস। বলো কি নাম? দ্য মার্চেন্ট অফ The মার্চেন্ট অফ ভেনিস। এই যে পাইবার সামনে, দ্য মার্চেন্ট। এই যে দ্য মার্চেন্ট অফ ভেনিস। বিষয়টা ক্লিয়ার? ওকে, তারপরে আর এখানে কি ক্রিস্টোফার মার্লোর প্রভাবটা চলে আসছে নাকি তার যে ভাবভঙ্গিটা ছিল সেটা নাটকের মধ্যে চলে আসছে? প্রভাব তো আসছে, অনেকে মনে করছে কিশোর মার্লোই লিখছে, এত বেশি পরিমাণে। ধরো লিখছে যে আমি যদি কবিতা লিখি, ধরো আমি কবিতা লিখলাম, স্বরচিত কবিতা, কবিতা কি, এইখানে তোর ফুফুর কবর পেয়ারা গাছের তলে, 15 বছর ভিজাই রেখেছি 2 আখির জলে। কবিতা হয়েছে না? না স্যার, এটা তো জসিমের। না স্যার, কেন এটা কি, 30 বছর কেন দাদির আমি বলছি কথা। 15 বছর, ফুফুর, তোমার ফুফু মারা যেতে পারে না? এখন তুমি বুঝছো যে আমার ভিতরে কিসের প্রভাব ভূতে ঢুকছে বলো? তুমি বলবা না পলিটিক্যাল। এরকম ধরনের প্রভাব, মানে না, জসিমউদ্দিনের, আমি জসিমউদ্দিনের সাথে মিলা যাচ্ছে না।
এরকম জি মিল স্যার। পাওয়ার কারণে বলছে যে মার্লো লেখার সাথে অনেকটা মিলা যায়, এই জন্য মৌলিকতা হারিয়ে ফেলছে। পরিষ্কার বিষয়, আমি ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ারের একটা সম্পর্ক আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটা ভাইটাল একটা প্রশ্ন। কে কাকে অনুসরণ করে? দুইজন সমবয়সী এবং সমসাময়িক। উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো দুইজন 21 সালে জন্মগ্রহণ করছেন, 1564। লাইনটা আরেকবার বলো। ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার একই সালে 1564 সালে জন্মগ্রহণ করছেন। উইলিয়াম শেক্সপিয়ার তাহলে, কিন্তু যদি বলি কে কাকে অনুসরণ করেছেন? ক্রিস্টোফার শেক্সপিয়ার মার্লোকে অনুসরণ করছে। শেক্সপিয়ার Christopher অনুসরণ Marlowe করছে। was the pioneer of William Shakespeare. শেক্সপিয়ার। তারপরে দেখো 4 ধরনের নাটক লিখছেন, বলো। ট্রাজেডি, কমেডি, ট্রাজিকমেডি আর হিস্টোরিক্যাল প্লে। বলো কয় ধরনের নাটক লিখছেন? ধরনের 4 ধরনের। ধরনের 4 চার ধরনের ধরনের। মনে রাখবা ট্রাজেডি মানে হলো রাস্তার মধ্যে হাইটা যাচ্ছ, ম্যানহোলে পড়ে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার নাম ট্রাজেডি না, এটা অ্যাক্সিডেন্ট। বলো এটার নাম কি? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। ট্রাজেডির মধ্যে ট্রাজেডি ভিন্ন বিষয়। এরিস্টটলের ভাষায় আমরা ট্রাজেডি নিয়েও পড়বো ক্লাসে। কেউ কি বলতে পারবা ট্রাজেডি আসলে কি জিনিসটা? স্যার ট্রাজেডি হলো যা প্রাকৃতিক না। কেউ স্যার, ট্রাজেডি নায়ক মানে লাস্টে মারা যায়, মানে হুম, নাটকের লাস্টের নায়ক যখন মারা যায়। না মারা গেলে ট্রাজেডি হবে না? স্যার দুঃখ কষ্টে ভরা যে নাটক বা কোনো কিছু থাকবে সেটাই হলো ট্রাজেডি। এটার নাম ট্রাজেডি না। ট্রাজেডির অন্যতম বৈশিষ্ট্য হলো ট্রাজেডির নায়ক আমাদের মতো অ্যান এভারেজ টাইপ অফ পার্সোনালিটি, তিনি সাধারণ মানুষ হবেন। বলো ট্রাজেডির নায়ক কি হবেন? সাধারণ মানুষ। তো একটু সময় দাও না, তোমার বুঝিয়ে দিই ট্রাজেডি কাকে বলে। এগুলো তো তোমরা লাগবে তো, একটু দাঁড়াও, সাথে সাথে একটু পড়াই ফেলি। ও সরি, লিটারি টার্ম কত নম্বর? 7। এই যে পেয়েছি। বলো ট্রাজেডির নায়ক হবেন কি? কি? অ্যান এভারেজ টাইপ অফ পার্সোনালিটি, দোষে গুণে ভরা সাধারণ মানুষের মতো হবেন। অত্যন্ত ভালো মানুষ, খারাপ মানুষ কেউ ট্রাজেডির নায়ক হবেন না। বলো ট্রাজেডির নায়ক হওয়ার জন্য শর্ত কি? An average type এবারে of টাইপ অফ personality. পার্সোনালিটি। ট্রাজেডির নায়ক হিসাবে চরমোনাইয়ের পীর সাহেব যোগ্য কিনা? না স্যার। শ্রী অনুকূল ঠাকুর যোগ্য কিনা? না, যোগ্য না, সাধারণ আমাদের মতো। তো বলবো যে কেন, ঘটনা কি? আমরা তো নায়করে মনে করি যে ফ্ললেস না। তো তিনি কি কাজ করবেন দেখো, দেখো নায়কের একটি ট্রাজিক ফ্লো থাকবে, অর্থাৎ তিনি এমন এক ভুল করে বসবেন যার ফলে তার উপর ক্যাটাস্ট্রফি বা আকস্মিক মহাদুর্যোগ নেমে আসবে। অর্থাৎ শোনো, তিনি এই ট্রাজেডির মধ্যে, শোনো একটা ওথেলো সব ভালো গুণ, একটা সমস্যা সন্দেহ করে। বলো কি সমস্যা? সন্দেহ করে। মনে রাখবা, নায়ক এভারেজ টাইপ, ভালো খারাপ মিলে একটা একদম পুরো নায়ক, কিন্তু সে তার একটা সমস্যা আছে, এই সমস্যাটা পাইবা। হ্যামলেট সারাদিন সিদ্ধান্তহীনতায় ভোগে, এদিকে তার সমস্যা, এই কারণে সে একটা ভুল করে ফেলবে। শুনো, তারপরে তার উপর দুর্যোগ নেমে আসবে, এবং সবচেয়ে মহামূল্যবান কথা হইলো একটা ট্রাজেডির শেষে পাঠকের মনে ক্যাথারসিস জাগ্রত হবে। বলো কি জাগ্রত হবে? বলো ক্যাথারসিস। ক্যাথারসিস মানে কি? এরিস্টটল যে ক্যাথারসিস ব্যবহার করেছেন, এটার অর্থ হলো পিটি এন্ড ফিয়ার। বলো কি? Pity and fear.
নায়কের জন্য করুণা, ফিয়ার ফর দ্য অডিয়েন্স, অডিয়েন্সের জন্য ভয়। ওরে ভাই, এমনি সন্দেহ করে যদি আমিও এরকম কোনো কাজ করে ফেলি, ইসরে ও তাহলে ওর সাথে মায়া লাগতেছে। ওরে ভাই, কি লিয়ে সন্দেহ করো, তোমার বউরে জিজ্ঞেস করতা এই রুমালটা কে নিছিল, হ্যাঁ কেমনে হারাইছো, এগুলো জিজ্ঞেস করে ইয়ে করতা। তুমি মনে মধ্যে সন্দেহ সবকিছু মনে মনে রেখে গলা টিপা মারছো, কোনো কথা হইলো? তাহলে মায়া লাগতেছে। আবার ও সাবধান, হুম, সন্দেহ করে কোনো কাজ করা যাবে না। দেখো না, এগুলো কি আমি বানাই বলতেছি নাকি সব? এই যে একটা সার্থক নাটকে পিটি অ্যান্ড ফিয়ার, ট্রাজেডিতে ক্যাথারসিস থাকবে, অর্থাৎ নাটকের শেষে দর্শকের মনে নায়কের জন্য পিটি এবং নিজের জন্য ফিয়ার বা ভয় জাগ্রত হবে। তাহলে মনে রাখবা, আমার গল্পের অন্তরালে পরীক্ষার প্রশ্ন, অনেকবার প্রশ্ন আসছে, ক্যাথারসিস ট্রাজেডি কমেডি নাকি কোন জায়গায় জড়িত? ক্যাথারসিস শব্দটা কোন 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 ধরনের নাটকের সাথে জড়িত? বলো, কিসের সাথে? ট্রাজেডি। ট্রাজেডি। তাহলে বলবা, তাহলে শোনো, তাহলে আমার কথা, চরমনায়ের পিসা হুজুর রে তুমি চরমনায়ের পিসা মানে আমি বুঝাইতেছি একজন যাদেরকে আমরা বাংলাদেশে কি মনে করি বলো, পিসা মানে তো একজন ইয়া মনে করি নাকি? চরমনায়ের পীর বলো আর মাইজভান্ডারি পীর বলো আর হলো ওই যে দয়াময় ঠাকুর বলো, পরিচ্ছন্ন ফ্রেশ মনে করি। এখন এই উনারা কেন ট্রাজেডি নায়ক হবেন না? কারণ উনি তো খারাপ কাজ করবে না। বলো, পীর সাহেব কি খারাপ, একদম পুরো ফ্রেশ মানুষ, কিন্তু খারাপ কাজ দেখাইতে পারবে না, তাই না বলো? উনি যদি কোনো আঘাত পায়, তার জন্য আমাদের শুধু সিম্পেথি জাগ্রত হবে। বলো, কি জাগ্রত হবে? ইসরে ভালো মানুষ মার খেয়েছে, ভালো মানুষ মার খেয়েছে, এই জন্য একদম পুরা আল্লাহর ওলিরে নায়ক বানাইতে পারবে না। নায়ক হবেন এভারেস্ট টাইপ অফ পার্সোনালিটি, সে আমাদের মতোই সাধারণ মানুষ হবেন, চলার পথে ভুল করবেন, ভুল করলেই তার জন্য আমাদের উফরি ভাই এই ভুলটার কারণে তুমি একটা শাস্তি পেয়েছো। এবং নাটকের শেষে যদি নায়কের জন্য তোমার মন খারাপ না হয়, কান্না না আসে, এটা ট্রাজেডি না। আর নিজের জন্য যদি একটা লেসন না নিতে পারো, যে ইস রে, এই কাজটা আমি করবো না, আমি কি তোমার ট্রাজেডি বুঝতে পারছি? জি স্যার। এবার তাহলে শেক্সপিয়র ট্রাজেডি লিখছেন, এই ট্রাজেডির জনক ক্রিস্টোফার মার্লো। বলো, ট্রাজেডির জনক কে? ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, এবার আসো, এরপরে লিখছেন শেক্সপিয়র কমেডি। কমেডি আমরা বাংলাদেশে কমেডি মনে করি সিকান্দার বক্স। সিকান্দার বক্স হচ্ছে কিনা, হাসা হাসি মারামারি, হইহুল্লোড়, 420, এগুলোর নাম মনে করি কমেডি। হ্যাপি এন্ডিং উইথ ম্যারেজ বেল, নাটকের শেষে একটা বৈবাহিক নামে মিলনাত্মক নাটক, শেষে একটা অবধারিত ভাবে কি হওয়া লাগবে বলো একটু? হ্যাপি এন্ডিং হতে হবে। হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং হতে হবে, হ্যাপি এন্ডিং। 3 নম্বরে তিনি শেক্সপিয়র নতুন ধারার নাটক লিখছেন, নাটকের নাম হলো ট্রাজি কমেডি। বলো, কি লিখছেন? ট্রাজি কমেডি। এদিকে তাকাও, ট্রাজি কমেডি মানে হলো নায়ক স্যার একটু হাস্যরস তাহলে অন্য ব্যাপার না স্যার। ফার্স পর্বা গুলো সামনে, ফার্স হাস্যরসাত্মক নাটকগুলো ফার্স, এই যেগুলো আমরা কমেডি বলি। কমেডি ভিন্ন বিষয়। এবার হলো নাটক মাইটের খাইছে, গুলি টুলি খাইছে, হ্যাঁ, তারপরে আবার উল্টে উঠা, হ্যাঁ, দেখো এরকম হাতের মধ্যে কামড় দিচ্ছে, নায়িকা আগুনে পুরা ছাপ হয়ে যাবে, কামড় দিয়া এরকম চাপ দিয়ে ধরছে, এবার রক্ত ভাইসা যে নায়িকা আগুনটা নিভে গেছে, এবারে নায়িকা করছে, উদ্ধার করছে, নায়িকার উদ্ধার করছে, মাইর দিতে দিতে, তারপরে হ্যাঁ, এরপর শেষে পুলিশ আসছে, পুলিশ এসে বলছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদেরকে ধরে নিয়ে গেছে। এরকম কোন কাহিনী দেখছো? জি স্যার, বাংলা সিনেমা আগে এরকম ছিল তো স্যার। ট্রাজি কমেডি, ওর নাম কি? ট্রাজিক কমেডি। ট্রাজি কমেডি। কথা বুঝতে পারছো কিনা? মাঝখানে নায়ক সাফার করেন, কমেডির মধ্যে যেরকম স্মুথ জার্নি আছে, সুখময় ঘটনা আছে, ট্রাজি কমেডিতে এই ধরনের ঘটনা নাই। এই ট্রাজি কমেডির জনক বাংলা অধিকাংশ, আমি যে একটা সিনেমার গল্প বলছি, এটা এরকম দেখছো কিনা কোন সময়? কোন নায়ক যেন এরকম আগুনে নায়িকা পুড়ে যাচ্ছে, পরে উনি বাহু কামড় দিয়া, মানে উনার তো হাত বাইজা রাখছে, উনি এভাবে রক্ত ফিনকি দিয়ে ছড়াইছে, তারপরে কি হয়েছে বলো, আগুন নিভে গেছে।
এরকম অলৌকিক ঘটনা কোন জায়গায় সম্ভব হলো? বাংলাদেশ। বাংলা বাংলা চলচ্চিত্রে। সিনেমায়। ইলিয়াস কাঞ্চন নায়ক ছিল। আচ্ছা, যাই হোক, এটা ওইটার নাম হলো ট্রাজি কমেডি। তো এখন ডক্টর স্যামুয়েল জনসন মনে রাখবা, ওইটার নাম হলো প্রিফেস টু কিনা শেক্সপিয়র। হ্যাঁ, ওই বইয়ের মধ্যে তিনি বলছেন যে শেক্সপিয়র একটা ফালতু কাজ করছে। শেক্সপিয়র অনেক মেরিট আছে, দুই একটা ডিমেরিট আছে। 1 নম্বর ডিমেরিট, তিনি ট্রাজি কমেডি রচনা করেছেন। কিরে ভাই, আপনি ট্রাজি কমেডি রচনা করলে আপনি সে খারাপ কাজ করছে কি? বলো না, আমাদের গুরু এরিস্টটল, কি টটল? অ্যারিস্টটল। এরিস্টটল বলেছেন তার পয়েটিক্স গ্রন্থে, পয়েটিক্স, এরিস্টটলের বইয়ের নাম পয়েটিক্স, কাব্য নির্মাণ কলায় বলছেন যে একটা নাটক পিওর কমেডি আর পিওর ট্রাজেডি হবে। ট্রাজেডিতে কমিক এলিমেন্ট, কমেডিতে ট্রাজিক এলিমেন্ট অগ্রহণযোগ্য। এই কথা কে বলছেন? অ্যারিস্টটল। কিন্তু শেক্সপিয়র এরিস্টটলের এই নিয়ম ভায়োলেট করছেন। ওইটা তিনি ট্রাজেডির মধ্যে কমেডি, কমেডির মধ্যে ট্রাজেডি ঢুকাইছেন। এটা শেক্সপিয়রের দোষ। এই কথা কে বলছেন? স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। তিনি কোন ডক্টর বইয়ের মধ্যে স্যামুয়েল বলছেন? কোন বইয়ের মধ্যে বলছেন? প্রিফেস টু প্রিফেস টু শেক্সপিয়র। শেক্সপিয়র। ওই যেই বইয়ের মধ্যে অফ বলছিল শেক্সপিয়র ইজ শেক্সপিয়র। প্রিফেস টু শেক্সপিয়র, যেই বইয়ের মধ্যে বলছিলেন শেক্সপিয়র ইজ এ পয়েট অফ হিউম্যান নেচার। আচ্ছা, এখন আধুনিক যুগের ক্রিটিকরা এসে বলছে যে না, ডক্টর স্যামুয়েল জনসন আপনি ঠিক বলেন নাই। শেক্সপিয়রের মতো একজন বিরল প্রতিভা অন্ধভাবে এরিস্টটলকে কেন অনুসরণ করবে? আর লাইফ, জীবনটা তো শুধু সুখময় নয়, শুধু দুঃখময় নয়। It is the combination of sorrows and happiness. It is the combination of hell and heaven. এক পাশে সব যাত্রা, এক পাশ দিয়ে বর যাত্রা যাচ্ছে। তো শেক্সপিয়র দেখিয়ে দিয়েছেন জীবনটা কম্বিনেশন অফ হেল এন্ড হেভেন। এই জন্য এই তো ট্রাজি কমেডি সার্থক। তো এই জন্য মনে রাখবা, ডক্টর স্যামুয়েল জনসন ট্রাজি কমেডিকে সমালোচনা করলেও আমরা মনে করি এটা শেক্সপিয়রের মেরিট এবং এটা ইনোভেশন। বুঝাইতে পারছি? আর লিখেছেন হিস্টোরিক্যাল প্লে। বলো কি লিখছেন? হিস্টোরিক্যাল প্লে। হিস্টোরিক্যাল প্লে মানে ওই যে ইংল্যান্ডের রাজা রানীদেরকে নিয়ে হিস্টোরিক্যাল প্লে, ঐতিহাসিক নাটক লিখছেন। শেক্সপিয়র কয় ধরনের নাটক লিখছেন? ট্রাজেডি, কমেডি, ট্রাজি ট্রাজেডি, কমেডি, কমেডি, হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল প্লে। ঠিক আছে কিনা? আর যদি পরীক্ষা আসে তিনি বুর্জুয়া ড্রামা লিখছেন না, এই চারটা ছাড়া যাই লিখছে সব বাদ। শেক্সপিয়র কোনটা লিখেন নাই? এই চারটা ছাড়া বাকি যেটা আসুক এটা লিখেন নাই। একটু আমি শেষ করব। তার নাটকের মধ্যে অ্যাক্ট আছে। সংবিধানে বলতো আমাদের সংবিধানের ধারা কয়টা আছে? একজন বলতে পারবো নাকি? ধারা ধারা 153টা। 153 ধারা। 153 ধারা কোথায় পাইছো এগুলা? ধারা না, এটা হচ্ছে 11টা দ্বারা হ্যাঁ, 11টা বলে ধারা, ধারা বলে 11টা। 11টা There ভাগ। is 13টা। there is no ধারা in সংবিধান। সংবিধানের মধ্যে আছে অনুচ্ছেদ। বুঝছো কিনা? ওকে, অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে। তো ধারা নাই। ধারা হইলো আইনের গ্রন্থতে, সিআরপিসি, পেনাল কোড, এগুলাতে ধারা আছে। ওকে, তো কেন এই কথা বললাম? আমার পয়েন্ট কি ছিল না বলো তো? অ্যাক্ট মনে রাখবা একটু পর, এটা আমি আবার আগামী ক্লাসে একটু রিপিট করবো। মহাকাব্যের যদি ভাগ হয়, আমি কিন্তু আজকে শীটটা দিয়ে দেবো, শীটটা ভালো করে তুমি পড়ে রাখবা। মহাকাব্যের যদি ভাগ হয়, এটার নাম হলো ক্যান্টো। বলো, মহাকাব্যের ভাগকে কি বলা হয়? ক্যান্টো। নাটকের ভাগকে কি বলা হয়? অ্যাক্ট। কবিতার স্তবককে কি বলা হয়? স্ট্যানজা। উইলিয়াম শেক্সপিয়র যত নাটক লিখছেন, সব নাটকে কয়টা করে চ্যাপ্টার আছে? 5টা। 5টা। 5 অ্যাক্ট। 5 acts। এরপরে বাকিগুলো আবার এই যে আইএমবিক, পেন্টামিটার, টেন্টামিটার, এগুলো ভালো করে বুঝিয়ে বলতে হবে। শীটটা গ্রুপে দিয়ে দেবো। ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী রবিবারে, আগামী সোমবার না মঙ্গলবার? স্যার মঙ্গলবার। মঙ্গলবার স্যার। মঙ্গলবার। পরে একটা অনেক দূর চলে যাব, কেউ মিস করবে না। যেখানে আমি ধরো ধীরস্থির ভাবে লিটারেচারে যাব, ভেরি মাচ ইম্পর্টেন্ট।
শেক্সপিয়র নিয়ে কোনো প্রশ্ন উত্তর করতে পারো না, এটা দুঃখজনক বিষয়। এখানে 1 নম্বর তো থাকবেই, 2 নম্বরও আসতে পারে, তো আমরা এখানে মিস করতে চাই না। ঠিক আছে, স্যার তো প্রতি রবিবার কি মোটামুটি সকালের দিকে হবে? রবিবারে সকালের দিকে এই সপ্তাহে চিন্তা করছি বৃহস্পতিবারেও ক্লাস নেব, নিয়ে আমি আগাই ফেলবো। ঠিক আছে, হ্যাঁ? ওকে, তো আজকে পর্যন্তই নাকি? আল্লাহ হাফেজ। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।